শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি ভবানীপুরে চাপে ফেলে দিলেন? আজকে সকাল থেকে যেভাবে শুভেন্দু অধিকারী ঘুরে বেড়ালেন ভবানীপুর জুড়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আশ্চর্যজনকভাবে সকালেই নেমে পড়লেন মাঠে, রাস্তায় ঘুরতে আরম্ভ করলেন, তার থেকে মনে হতেই পারে যে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সত্যি খুব চাপে। সত্যি কি তাই? আপনারা দেখছেন বাংলা 294। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চাপে ছিলেন? হ্যাঁ, কথা ঠিক। জেনারেলি মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 3টে পর্যন্ত নির্বাচনের দিনগুলিতে নিজের বাড়ি থেকে, কালীঘাটের বাড়ি থেকে নির্বাচন পরিচালনা করেন, যেরকম ফোনাফুনি করা সেরকম করেন, নজর রাখেন চারিদিকে। তারপরে তিনি বেরোন 3টে সাড়ে 3টে নাগাদ, বেরিয়ে মিত্র ইনস্টিটিউশনে গিয়ে তার ভোটটি দেন। কিন্তু আজকে আমরা দেখলাম সম্পূর্ণ উল্টো চিত্র। সকালেই তিনি বেরিয়ে পড়লেন ভবানীপুর কেন্দ্রে ঘুরতে, আর শুভেন্দু অধিকারী অনেক জায়গায় গিয়ে হিন্দুত্বের নামে স্লোগান তুলে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে বচসায় জড়িয়ে পড়লেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও স্লোগান তুললেন চোর চোর বলে। সত্যি কি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেললেন? সম্ভবত নয়। এটা খুব স্ট্র্যাটেজিক্যালি শুভেন্দু অধিকারী করেছেন, কারণ যে ওয়ার্ডটিতে গিয়ে তিনি কাজরি বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী, তিনি ওখানকার কাউন্সিলর, সেখানে গিয়ে যে পরিস্থিতি তৈরি করলেন সেইটা কিন্তু খুবই পূর্ব পরিকল্পিত বলেই মনে হয়। কারণ যে ভোটদানের প্রক্রিয়া চলছিল সেই ভোটদানের প্রক্রিয়া খানিকটা ব্যাহত করার উদ্দেশ্যেই হয়তো শুভেন্দু অধিকারী এই এলাকাগুলোতে ঘুরে বেড়ালেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ কিন্তু আজকে এটাই ছিল যে বেশি সংখ্যায় যাতে তার কর্মী সমর্থকরা, তার যে কোর ভোট ব্যাংক, এই 73 নম্বর ওয়ার্ড হোক বা অন্যান্য যে ওয়ার্ডগুলি রয়েছে ভবানীপুর কেন্দ্রে, সেখান থেকে যাতে বেশি সংখ্যায় মানুষেরা ভোট দিতে যান সেটা নিশ্চিত করাই লক্ষ্য ছিল। এবং তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সকালে বেরিয়ে পড়েছিলেন, আর শুভেন্দু অধিকারী খুব স্ট্র্যাটেজিক্যালি সেই সব অঞ্চলগুলোতে গিয়েই কিন্তু একটি এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন যেখানে মানুষরা, ভোটাররা, তারা খানিকটা হলেও একটা অসুবিধায় পড়েন। ভোট দিতে, ভোট দানের যে প্রক্রিয়া চলছে সেইটাতে কোনো রকমের অসুবিধা যাতে হয় সেই চেষ্টাই হয়তো তিনি করছিলেন। কিন্তু তাতেও কি বাজিমাত হবে? এবারে যে 142টি কেন্দ্রে ভোট হলো দ্বিতীয় দফায়, সেই ভোটে কার কীরকম ফলাফল হবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত, ঠিকই। কিন্তু যদি আমরা শক্তির বিচারে দেখি তাহলে কে এগিয়ে? শক্তির বিচারে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে এই 142টি আসনের মধ্যে। যদিও লোকসভা নির্বাচনের 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যদি দেখি তাহলে বিজেপি অন্তত 27টি আসনে এগিয়েছিল 142টি আসনের মধ্যে। যদি বিধানসভা নির্বাচনের নিরিখে দেখি 2021-এ, তাহলে 18টি আসনে তারা জিতেছিল। কোন এলাকা থেকে তারা জিতেছিল? মূলত নদিয়া এবং উত্তর 24 পরগনার যে মতো অধ্যুষিত এলাকা, সেইখান থেকেই কিন্তু বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন 2021-এ। 2024-এও সেই ধারা বজায় ছিল। তাহলে এবং অন্যান্য যে এলাকাগুলি রয়েছে সেখানে খুব একটি ভালো ফল কিন্তু এবারে যে নির্বাচন, যে দ্বিতীয় পর্যায়ে যে নির্বাচন হলো সেখানে কিন্তু বিজেপি খুব ভালো ফল 2021-এও করেনি, 2024-এও করেনি। হুগলির আরামবাগ মহকুমা অঞ্চলে সেইখানে কয়েকটি আসনে তারা জয়লাভ করেছিল ঠিকই, কিন্তু দক্ষিণ 24 পরগনার মতো জেলা, যেখানে প্রায় 33টার মতো সিট রয়েছে, উত্তর 24 পরগনার মতো জেলা, যেখানেও একই পরিমাণের আসন রয়েছে, সেখানে কিন্তু বিজেপি খুব একটা দাগ কাটতে পারেনি। দক্ষিণ 24 পরগনায় তারা একটিও আসন জিততে পারেনি গতবার, হাওড়াতে তারা একটিও আসন জিততে পারেনি, হুগলিতে 4টি আসন যেরকম আমি বললাম সেরকম জিতেছিল। পূর্ব বর্ধমানে যেখানে আজকে ভোট হলো 16টি আসন সেখানে রয়েছে, সেইখানে তারা জয়লাভ করতে পারেনি। তাহলে কোথা থেকে বিজেপি তাদের এই রসদ সংগ্রহ করতে পারে যে তারা এমন একটি জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসবে নির্বাচনের শেষে? তাদের কিন্তু ভরসা মূলত শহরাঞ্চল। শহরের মধ্যেও যদি 2024-এর নির্বাচনের নিরিখে দেখি তাহলে দেখব যে জোড়াসাঁকো, শ্যামপুকুর, রাসবিহারী, এইসব অঞ্চলগুলোতে বিজেপি কিন্তু তার প্রতিপত্তি দেখিয়েছে। যদিও ভবানীপুর নিয়ে এত কথা হচ্ছে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, সেখানে কিন্তু প্রায় 76% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় একাই পেয়েছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় যখন মূল নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন ভোটের মার্জিন খানিকটা কমে থাকলেও কিন্তু এমন একটি পর্যায়ে পৌঁছে যায়নি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন।
কিন্তু 77টি এরকম মিউনিসিপ্যাল এলাকা রয়েছে শহরাঞ্চলে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটি জায়গায় অনেক বুথে পিছিয়ে পড়েছিল 2024-এর নির্বাচনের নিরিখে, এবং সেটাই কিন্তু শাসক দলের কাছে একটা বড় চিন্তার বিষয়। কারণ প্রথম পর্যায়ে নির্বাচনে যদি এসআইআর বা এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, যেটা ভোটার তালিকাকে নিয়ে হলো, সেইটা যদি একটা নির্ণায়ক শক্তি হয়ে ওঠে, এবারের এই পর্যায়ে নির্বাচনে কিন্তু নির্ণায়ক শক্তি অনেকটাই হয়ে উঠতে পারে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী একটি হাওয়া, এবং তার প্রতিফলন কিন্তু এই 77টি শহরাঞ্চলের যে এলাকা রয়েছে, মিউনিসিপ্যাল এলাকা রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কিন্তু তার প্রভাব পড়েছিল। তারপরেও কিন্তু আমরা আরজি করের সময় দেখেছি যে আন্দোলন মূলত হয়েছিল, নাগরিক আন্দোলন, সেইটা হয়েছিল কিন্তু মূলত এই শহরাঞ্চলেই, কলকাতা এবং তার আশেপাশের এলাকায়। সেই যে রাগ মানুষের এই সরকারের প্রতি ছিল, তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি, সেইটার কি কোনো প্রতিফলন এবারে হতে পারে? যদি হয়, তাহলে তার ফায়দা কি বিজেপি পাবে সরাসরি? এবং বিজেপি পেলেও তাদের আসন সংখ্যা কি সত্যি এমন একটি জায়গায় পৌঁছে যেতে পারে যেখান থেকে বিজেপি সরকার গড়ার জায়গায় চলে যেতে পারে? আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এখনো পর্যন্ত যেরকম ট্রেন্ড দেখা গেছে, দেখা যাচ্ছে, বা যে আসনের বিচারগুলো আমরা করছি, তাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে যাওয়ার মতো জায়গায় কিন্তু এখনই নেই বলেই মনে হচ্ছে। আরেকটি ফ্যাক্টর যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এবারে কিন্তু বাম এবং কংগ্রেস তারা তাদের যে হারিয়ে যাওয়া ভোট ব্যাংক, বিশেষত দক্ষিণবঙ্গে, যদিও দক্ষিণবঙ্গ মূলত তৃণমূল কংগ্রেসের গড় বলেই আমরা জানি, এবং সেখানে তৃণমূল কংগ্রেস বরাবরই ভালো করে এসেছে, ভালো ফলাফল করে এসেছে, কিন্তু সেইখানে বামেরাও কোনো কোনো জায়গায় কিন্তু অনেক ভোট ফিরিয়ে নিয়ে আসতে পারে তাদের ঝুলিতে। কয়েকটি আসনের কথা উল্লেখ করতেই পারি আমরা, যেমন উত্তরপাড়া, যেমন পানিহাটি, যাদবপুর, এরকম অনেকগুলি আসন রয়েছে যেখানে কিন্তু বামেরা তাদের যে হারিয়ে যাওয়া ভোট ব্যাংক সেইটার পুনরুদ্ধার করতে পারেন। কারণ এই বাইনারিটা, বিজেপি বনাম তৃণমূলের বাইনারিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার মানে হয়তো এটা নয় যে বামেরা অনেক সিট বা অনেক আসন পেয়ে যাবেন, বা আদৌ তারা কোনো আসন পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু ভোট শতাংশের হিসেবে ভোট বাড়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে বামেদের। এবং সেই ভোট কোথা থেকে আসবে? সেই ভোট আসার সম্ভাবনা কিন্তু বিজেপির ঝুলি থেকেই। কারণ বামেদের একটি বিশাল অংশের ভোট কিন্তু বিজেপির দিকে 2019 থেকে চলে যেতে আমরা দেখেছি। সেই ভোটটা যদি ফিরে আসে বামেদের দিকে, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারে বিজেপি। আমার মনে হয় না মেরুকরণ এত তীব্র হয়েছে যেখানে বিজেপি, বামেদের ভোটও বিজেপির দিকে যাবে, বা তৃণমূল কংগ্রেসের ভোটও বিজেপির দিকে চলে আসবে অনেক অংশে। সেই রকম জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নেই বলেই মনে হয়। তাহলে বিজেপি কোথা থেকে আশা দেখছে? বিজেপি আশা দেখছে উত্তরবঙ্গের যে আসনগুলি রয়েছে, সেই আসনগুলিতে তারা কতটা ভালো ফল করতে পারে। গতবারের মতো, গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের মতো তারা যদি ফলাফল করতে পারে, তাহলে তারা অনেকটাই এগিয়ে থাকবে। কিন্তু আমাদের দেখতে হবে যে এইসব অঞ্চলে যদিও বিজেপি ভালো ফল করে, কিন্তু আসন বাড়াবার জায়গা কোথায়? মালদা, মুর্শিদাবাদ, এইসব অঞ্চলে কিন্তু কংগ্রেস ভালো ফল করার জায়গায় রয়েছে। প্রথম দফার ভোটে আমরা সেটা দেখেছি। কাজেই বিজেপি ওখানে যে মেরুকরণের ফায়দা নিতে পারে, সেটার সম্ভাবনা অনেকটা কমে গেছে। বিজেপির আসন বাড়ানোর যে জায়গাটি রয়েছে 2021-এর নিরিখে, খানিকটা 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে, সেটি হচ্ছে ঝাড়গ্রাম। পুরুলিয়া, বাঁকুড়াতে তারা যেরকম ফল করেছিল সেরকমই করবে বলেই আমাদের ধারণা। আসন বাড়ানোর জায়গা হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, এবং পূর্ব মেদিনীপুর, যেখানে শুভেন্দু অধিকারীর গড় বলে আমরা জানি। এই তিনটে জায়গা থেকে তারা কতটা আসন বাড়াতে পারে তার উপরই কিন্তু নির্ভর করছে তারা ক্ষমতার কতটা কাছাকাছি যেতে পারে, বা সংখ্যাগরিষ্ঠতার কতটা কাছাকাছি যেতে পারে। আর একটি জিনিস ভুললে চলবে না, যে এই পর্যায়েও যদি আমি বলছি যে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা, সরকার বিরোধিতা একটা রোল প্লে করতে পারে, আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে এসআইআর কিন্তু একেবারেই এই নির্বাচনের, এই দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে হারিয়ে যায়নি। এসআইআর কিন্তু মতুয়া ভোটের ওপরে প্রচুর প্রভাব ফেলেছে। এবারে মতুয়ারা, তাদের যে অনেকের নাম বাদ গেছে এসআইআর প্রক্রিয়ার জন্য, তার জন্য কি তারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন, তৃণমূলকে ভোট দিয়ে দেবেন, নাকি তারা আশা করবেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে
তাহলে তাদের খানিকটা সুবিধে হবে, তাদের নাগরিকত্ব পেতে সুবিধা হবে। যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে সেই কাজটা হয়তো সম্ভব হবে না। সেই হিসেবেও কিন্তু তারা এখনও বিজেপিকে সমর্থন জানাতে পারেন। কিন্তু এসআইআরে যে নাম বাদ গেছে, যে পরিমাণ নাম বাদ গেছে, বিশেষত 24 পরগনায়, সেটাতেও কিন্তু খানিকটা প্রভাব পড়তে পারে। কিন্তু আমি আবার বলবো যে তার প্রভাব এতটা হতে পারে না যে 24 পরগনা থেকে বিজেপি অনেক বেশি আসন জিতে ফেলবে শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার জন্য। পশ্চিমবঙ্গের মানুষ যে দলকে ক্ষমতায় এনেছে তাকে ঢেলে ভোট দিয়েছে। 2021-এও আমরা সেটা দেখেছি যে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলতে যা বোঝায় সেটাই সবসময় হয়েছে। বাম আমলেও তাই হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলেও তাই হয়েছে। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিজেপিকেও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ঢেলে ভোট দিলেই তবে বিজেপি ক্ষমতায় আসবে, সেরকমই ঐতিহাসিকভাবে দেখা যায়। কিন্তু আসল নির্বাচনের ফলাফল কি হবে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত এই স্পেকুলেশনের ওপরেই আমাদের ভরসা রাখতে হবে, কারণ মানুষের রায় জমা হয়ে গেছে ইভিএম মেশিনে। 4 মে সেটি খোলা হবে, গোনা হবে এবং তারপরেই বোঝা যাবে যে কে বাজিমাত করলো, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা। নমস্কার, আপনারা দেখতে থাকুন বাংলা 294। অন্য কোনো টপিকে, অন্য কোনো বিষয়ে, আবার কোনো আলোচনায় আমরা যোগ দেব। ধন্যবাদ। চোখ রাখুন বাংলা 294 এর পেজে।